পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা 14। ইনায়াকে তামান্নার ঘরে দিয়ে দৌড়ে রান্নাঘরে এসেছে নিহারিকা। তামান্নাই সুজি খাওয়াচ্ছে ইনায়াকে। সে নিজেই আবদার করেছে চলে যাওয়ার আগে একটু ইনায়ার সাথে সময় কাটাতে। নিহারিকার জন্য বেশ ভালোই হয়েছে বটে, নইলে কোলে ইনায়াকে নিয়ে সে মোটেই খাবার গরম করতে পারত না। গায়ের কোটটা খুলে কোনো মতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছে ইরফান। চুলে এখনো পানি শুকোয়নি পুরোপুরি। মুখে অদ্ভুত একটা হালকা হাসি লেগে আছে, যে হাসি খুব কাছের মানুষের জন্যই রাখা হয়। আজ সে ভীষণ আনন্দে রয়েছে। রান্নাঘর থেকে ট্রে তুলে আনতে আনতে নিহারিকার বুক ধড়ফড় করছে অকারণে। এ যেন পরীক্ষা, কারো জন্য প্রথমবার নিজের হাতে সাজানো টেবিল। নিহারিকা একে একে প্লেট সাজাতে লাগলো। গরম ভাত, ডাল, ঝাল করে গরুর মাংস, চিকেন রোস্ট, আর পাশে ছোট্ট বাটিতে পায়েস। শেষ বাটিটা রাখতে গিয়েই সে থেমে গেল। ইরফান স্থির চোখে তাকিয়ে আছে টেবিলের দিকে। রীতিমতো বিস্মিত স্বরে বলে উঠল, এই সব তুমি বানিয়েছ? নিহারিকা স্বাভাবিক থাকার চেষ্টা করলো। তবে একা না, তামান্নাও হেল্প করেছে। ইরফান মাথা নেড়ে বলল, এটা একটু অবিশ্বাস্য। গোপন সূত্রে খবর পেয়েছি পুরো রান্না তুমিই করেছ। তামান্না শুধু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিয়েছে। নিহারিকা লাজুক হেসে ঘাড়ে আঙুল বোলালো। ইরফান এবারে হালকা হেসে আবার বলল, তুমি আসলেই রান্না পারো তো? মানে খাওয়া যাবে? নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো ইরফানের দিকে। দুহাত কোমরে রেখে রাগান্বিত সুরে বলল, আপনি যে একটা বাজে লোক আমি জানতামই না। আপনার কোনো ধারণা আছে আমি কত কিছু রাখতে পারি? বিয়ের আগে তো শুনেছিলেন। ইরফান আত্মসমর্পণ করার ভঙ্গিতে হাত নেড়ে বলল, ওকে কুল, মজা করছিলাম বলেই সে এবারে খাবারে হাত রাখলো। নিহারিকা এবারে শুকনো ঢোক গিলে ইরফানের পাশের চেয়ারে আস্তে করে বসে পড়ল। ঠোঁট কামড়ে মিনমিন করে ডেকে বলল, একটা কথা বলবো। ইরফান ভ্রু উঁচিয়ে বলল, বলো। নিহারিকা নখ খুঁড়তে খুঁড়তে বলল, আপনার জন্য প্রথম রান্না করেছি। অনেক টেনশন নিয়ে রান্না করেছি তো, একটু নার্ভাস ছিলাম, তাই খারাপ হলেও বকবেন না প্লিজ। খেয়ে নিন কষ্ট করে। কথাটা বলেই নিহারিকা চোখ নামিয়ে ফেলল। ইরফান চামচ নামিয়ে রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে। তারপর খুব শান্তভাবে বলল, শোনো, আজকের খাবারটা কেমন হলো সেটা গুরুত্বপূর্ণ না। নিহারিকা অবাক হয়ে তাকালে ইরফান কথা শেষ করে বলল, গুরুত্বপূর্ণ হলো তুমি বানিয়েছ আমার জন্য, যত্ন করে আমার জন্যই রেঁধেছ, এটাই স্পেশাল। নিহারিকা মুচকি হেসে কৃতজ্ঞতা প্রকাশ করল। ইরফান একটু ঝুঁকে নরম গলায় বলল, এবার আমি একটা কথা বলবো। নিহারিকা এগিয়ে এলো। বলুন। তোমার এই বিষয়ের চেয়ে বড় একটা ঘটনা ঘটেছে। আমি কলেজ থেকে ফিরে দেখলাম কেউ আমার জন্য অপেক্ষা করছে। কেউ ইনায়াকে কোলে নিয়ে গিয়ে গিন্নিদের মতো দৌড়াদৌড়ি করছে। দৃশ্যটা বেশ চমৎকার মনে হলো আমার। এখনো তার হাতের মেহেন্দি মুছে যায়নি, অথচ এমনভাবে সংসার গোছাচ্ছে যেন এই সংসারে সে অনেক বছর ধরে রয়েছে। আর আমি তাকে একটু ধন্যবাদ দিতেও পারছি না, সুযোগই পাচ্ছি না। ভীষণ বিরহের কথা। ইরফান এমনভাবে নিহারিকাকে বলল যেন অভিযোগ করছে। কথাগুলো শুনে নিহারিকা কিছুক্ষণ পিটপিট করে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। ইরফান ভ্রু কুঁচকে তাকালো। মানুষের দুঃখের কথা শুনে কেউ হাসে? তুমি তো বড্ড অভদ্র। নিহারিকা ঠোঁটে হাসি ঝুলিয়ে উঠে দাঁড়ালো। বলল, আপনি আগে খেয়ে নিন, পরে বলছি আমি। ইরফান মাংস তুলে ভাতে মিশিয়ে প্রথম লোকমা মুখে দিল। কয়েক সেকেন্ড নীরবতা। নিহারিকা দাঁড়িয়ে আছে, আঙুলগুলো আঁচলে পেঁচানো। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেজাল্ট বের হতে যাচ্ছে। ইরফান ধীরে ধীরে চিবিয়ে গিলল, তারপর নাটকীয় ভঙ্গিতে চোখ বন্ধ করল। এরপর নিহারিকাকে দেখে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন আমার সামনে? খাবারের রিভিউ নিতে মানে? নিহারিকার বুক কেঁপে উঠল। খারাপ হয়েছে? ইরফান চোখ খুলে তাকালো তার দিকে। চোখ দুষ্টু ঝিলেক, খুবই বিপজ্জনক। কি, এভাবে রান্না করলে তো আমি রোজ দেরি করে বাসায় ফিরব, যেন আবার এমন সার্ভিস পাই। এক মুহূর্ত চুপ রইল দুজনে। এরপর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইরফান হঠাৎ বলল, বসো। না, আমি পরে খাবো। ইরফান জিজ্ঞেস করলো, মা বাবা খায়নি? সবাই খেয়েছে। ভ্রু কুঁচকে তাকালো ইরফান। তো আমরা দুজন একসাথে খেতে প্রবলেম কোথায়? বসো। ইরফানের দৃঢ়তা দেখে নিহারিকা ধীরে ধীরে চেয়ার টেনে বসলো তার পাশে। ইরফান নিজে হাতেই পায়েসের বাটি এগিয়ে দিল। এটা আগে চেখে দেখো। আমিই তো বানিয়েছি। তবুও
আজ তোমারও তো প্রথম দিন, মিষ্টি মুখ করো আগে, দেখো চিনি ঠিক আছে কিনা। নিহারিকা চামচ তুলে একটু পায়েস খেলো। ইরফান তাকিয়ে রইল। কেমন? নিহারিকা মৃদু হেসে বলল, মন্দ না। কিন্তু? ভ্রু উঁচিয়ে ইরফান বলল, কিন্তু? নিহারিকা হতাশ হয়ে বলল, মিষ্টি কম হয়ে গিয়েছে বোধহয়, আমি কি একটু চিনি দিয়ে? ইরফান সাথে সাথে বলল, আরে না, কোনো দরকার নেই, ইটস ওকে। কিন্তু মিষ্টি তো কম। সমস্যা নেই নিহা, আমি অন্যভাবে মিষ্টি পুষিয়ে নেব। নিহারিকা অবাক হয়ে বলল, সেটা কিভাবে? ইরফান তৎক্ষণাৎ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নিহারিকার কৌতূহলী মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো করে হাসল। ধীর কণ্ঠে বলে উঠল, অনেক উপায় রয়েছে, কিন্তু সবচেয়ে কার্যকরী উপায়টা আমার পক্ষে খাটানো এখনো পসিবল না, তাই আপাতত আলাদা মিষ্টি নিতে হবে। কিন্তু কেন? নিহারিকার কপালে টোকা মারল ইরফান। বলল, কারণ কার্যকরী উপায়টা অনেক। থাক, লজ্জা পাবে, রাতে মনে করিয়ে দিও, তখন বলবো। নিহারিকা আর কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে কথার মানে বের করলো। সাথে সাথে তার মুখ লাজুক লতার মতো গুটিয়ে লাল হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করতে ও নিজেই লাল গাল দুটো ঢাকতে সে বাকি তরকারির বাটিগুলো এগিয়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন আপনি। ইরফান মাথা নেড়ে বলল, যে হুকুম মহারানী। নিহারিকা আড়ালে মুচকি হাসল, নিচু গলায় বলল, সবসময় এমন ভালো থাকবেন তো? ইরফান হাত বাড়িয়ে টেবিলের উপর রাখা তার আঙুলে আলতো ছোঁয়া দিল। তুমি যদি এমনভাবে দরজা খুলে দাঁড়িয়ে থাকো, রান্না করে খাওয়াও, আর প্রতিদিন সুগার লেভেল বাড়িয়ে দাও, তাহলে চেষ্টা করব। নিহারিকার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠল। রোদটা জানালা দিয়ে ঢুকে টেবিলের উপর পড়েছে। দুজনের উপরেই জলজল করছে রৌদ্রমায়া। নিহারিকার হাসি দেখে ইরফানও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সেভাবেই তাকিয়ে রইল অনেকটা সময়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নিহারিকা ইনায়াকে তামান্নার ঘর থেকে নিয়ে এলো। আর তখনই তার মনে পড়ল সেই কথাটা এখনো বলা হয়নি ইরফানকে। সে দ্রুত ইনায়াকে কোলে নিয়ে ঘরে ঢুকে দেখল ইরফান বিছানায় আরাম করে শুয়ে পড়েছে, হাতে ফোন। নিহারিকা এবারে ইনায়াকে ইরফানের কোলে দিয়ে দিল। পাশে বসে বলল, একটা জরুরি কথা ছিল, তখন বলতে ভুলে গিয়েছি। ইরফান ভ্রু কুঁচকে বলল, কি? শুনেছি বাবা আজ অফিসে কি একটা ঝামেলার কারণে আটকে গিয়েছেন, উনি আজ দেরিতে বাড়ি ফিরবেন। আবার এদিকে নাকি তামান্নার মিরপুর যাওয়ার কথা, ওকে ড্রপ করতে হবে। তাই মা বলেছে আপনি যেন তামান্নাকে মিরপুরে ড্রপ করে দিয়ে আসেন বিকেলের পর। ইরফান সোজা হয়ে বসল, নিহারিকার দিকে তাকালো পূর্ণ দৃষ্টিতে। তার কোমল হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করলো, আগে বলো, তুমি শাড়ি পাল্টালে কেন? নিহারিকা অবাক হলো। কি আশ্চর্য, কথা ঘোরাচ্ছেন কেন? তামান্নাকে দিয়ে আসবেন না? ইরফান চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে বলল, ড্রাইভার পাঠিয়ে দেব। সে কি কথা? মা বলেছেন আপনাকে দিয়ে আসতে। আর তাছাড়া ও এত দূর একা একা কেন যাবে? কিছু দূরের জন্য যেহেতু যাচ্ছে, তাই আপনার এগিয়ে দেওয়া উচিত হবে। নিহারিকা বেশ স্বাভাবিকভাবেই কথাটা বলল। ইরফান কিছুক্ষণ তাকিয়ে রইল। পৃথিবীতে অনেক সময় এমন কিছু সমীকরণ মানুষদের জীবন তৈরি করে দেয় যা ভীষণ জটিল এবং মন্দ। আগুন ও পানিকে একসাথে রাখা হলে কেউ একজন ধ্বংস হবে নিশ্চিত। ইরফান তা বুঝে। কিছুক্ষণ চুপ থেকে সে তপ্ত শ্বাস ফেলে বলল, আমি ক্লান্ত নিহা। নিহারিকা জেদ ধরল। এগিয়ে এসে ইরফানের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি কোনো কিচ্ছু শুনতে চাই না, আপনি গিয়ে তামান্নাকে দিয়ে আসবেন ব্যাস। বাবা ফিরে এসে যখন শুনবে আপনি কথা শোনেননি, তখন খুব বকাবকি করবেন উনি, যেটা আমি দেখতে চাই না। তাই আপনি যাবেন, এটাই শেষ কথা। এই নিন কফি, খেয়ে তৈরি হয়ে নেবেন। আর অবশ্যই আসার সময় ইনায়ের জন্য খেজুর আনবেন। বলেই নিহারিকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। হাতে গরম কফির কাপটা ধরে ইরফান ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করতে থাকলো, কি করা যায়।